গত ক্লাসে পড়েছিলাম যে 97% ওয়াটার ইন দ্য আর্থ সারফেস ইজ স্যালাইন ওয়াটার, অ্যান্ড অনলি 3% ইজ সারফেস ওয়াটার। এবং এই সারফেস ওয়াটারের মধ্যে আমরা দেখেছিলাম যে অনলি 0.3% হচ্ছে আমাদের ইউজেবল কন্ডিশনে আছে। এখন এই যে ওয়াটার, এই ওয়াটার কোথায় আছে? রিভার আছে, পন্ডসে আছে, তাই না, যেটা ইউজেবল ওয়াটার। এখন এই ইউজেবল ওয়াটার যেটা রিভার, পন্ডস, লেকসে আছে আর কন্টিনিউয়াসলি কন্টামিনেটেড, হ্যাঁ, বাই হার্মফুল সাবস্টেন্সেস, ন্যাচারালি অ্যাজ ওয়েল এজ অ্যানথ্রোপোজেনিক্যালি অর ম্যান মেড। তাহলে এই যে ওয়াটার পলিউশন হচ্ছে, এখন তোমরা আরেকটা টার্ম জানো, সেটা হচ্ছে কি কন্টামিনেশন। কন্টামিনেশন হচ্ছে কি মেকিং ইমপিওর। বাট হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কন্টামিনেশন অ্যান্ড পলিউশন? আমি তোমাদেরকে ফোর্থ ইয়ারে বলেছিলাম, রাইট? কন্টামিনেশন কাকে বলে আর পলিউশন কাকে বলে? বলো, একজন উত্তর দাও। ইন্টারেক্ট করতে হবে, অনলাইন ক্লাসে ইন্টারেকশন না হলে মনে হবে যে তোমরা জয়েন করে ঘুমাচ্ছ। ম্যাম, কন্টামিনেশন হচ্ছে কোনো একটা ইমপিউরিটি থাকা, আর পলিউশন হচ্ছে যখন সেই ইমপিউরিটিটা লিমিট ক্রস করে ক্ষতি করবে, হার্মফুল লেভেলে চলে যাবে, তখন সেটা পলিউশন। রাইট, যেটা ম্যাক্সিমাম পারমিসিবল লিমিটের বাইরে চলে যাবে। এক্সাম্পল দাও দেখি একটা। ম্যাম, যেমন আমাদের ড্রিঙ্কিং ওয়াটারের বাংলাদেশের নিয়ম অনুযায়ী 0.05 ppm হচ্ছে অ্যালাউ করে কিসের আর্সেনিকের জন্য? জন্য। আর্সেনিক। আর্সেনিকের জন্য, জি। হুম। তো ওই লিমিটের নিচে যদি থাকে সেটাকে আমরা কন্টামিনেশন বলবো, আর যদি ওই লিমিটটা ক্রস করে ফেলে তাহলে সেটাকে আমরা পলিউশন বলবো। ভেরি গুড অ্যান্সার। এখন তুমি কি এটা জানো যে আমাদের দেশের জন্য 0.05, কিন্তু আমেরিকার জন্য ওইটা 0.01? কেন এই ডিসক্রিমিনেশন? ম্যাম, আমাদের দেশে, আমার আন্ডারস্ট্যান্ডিং যতটুকু, ম্যাম, আমাদের দেশে হচ্ছে আর্সেনিক পলিউশনের হার, মানে আর্সেনিক পলিউশনটা অনেক বেশি, যার কারণে হচ্ছে তুমি 0.01 ধরি লেভেলটা, তাহলে হচ্ছে অ্যাভেলেবল ওয়াটারের আসলে একটা পাওয়াই ঘাটতি যাবে না। হবে। জি। হ্যাঁ, পাওয়াই যাবে না, তাই না? সেজন্য একটু রেঞ্জটা বাড়িয়ে দেওয়া হয়েছে। গুড অ্যান্সার, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে কন্টামিনেশন ইজ দ্য প্রেজেন্স অফ এ সাবস্টেন্স where it should not be or at concentrations above background. আর pollution is the contamination that results in or can result in adverse biological effects to resident communities. So all pollutants are contaminants, but not all contaminants are pollutants. যদি আমি এই লাইনটা দিয়ে এক্সপ্লেইন করতে চাই, তাহলে এক্সাম্পল দিয়ে তোমাদেরকে এই এই জিনিসটা, হোয়াট ইজ কন্টামিনেশন অ্যান্ড পলিউশন, ডেসক্রাইব করতে হবে। তাহলে if we define water pollution, then we can say water pollution can be defined as presence of solid, liquid, or gas contaminants in such concentration that may alter the quality of water in terms of chemical or in terms of biological. So which we polluted. Okay, আমরা এখন is hydrologic cycle and what are the components of hydrologic cycle আমরা পড়ে আসতেছি। এখন আমরা পিওর ফর্ম অফ ওয়াটারের কয়েকটা স্টেট আছে। হোয়াট আর দ্য পিওর ফর্ম অফ ওয়াটার? নাম্বার ওয়ান ইজ রেইন, দেন স্নো, দেন স্লিট অ্যান্ড হেল। হোয়াট ইজ রেইন? যেটা জাস্ট আমরা দেখছি যে বৃষ্টির পানি, হ্যাঁ, যেটা আমাদের ওয়াটারের মতো, যে প্রেসিপিটেশনটা হচ্ছে, প্রেসিপিটেশনের আরেকটা নাম হচ্ছে রেইন। স্নো, স্নো হচ্ছে যে যখন এই ওয়াটারটা তোমার কনডেন্স হয়, বাট নট দ্যাট মাচ সলিড, ইট উইল মতো, হ্যাঁ, দেন ইট উইল কল স্নো। বাট স্লিট অ্যান্ড হেল হচ্ছে সলিড, এবং এই স্লিট ইজ পার্শিয়ালি ফ্রোজেন
measuring less than 5 millimeter, then 5 millimeter in diameter, it is called slit. Or hail is round piece of ice that usually falls during thunderstorms measuring greater than 5 millimeter in diameter. আমরা যেটাকে কি বলি, শিলাবৃষ্টি বলি। তাহলে রেইন, স্নো, স্লিট অ্যান্ড হেলের মধ্যে আমরা পার্থক্যটা বুঝলাম। দিজ অল আর পিওর ফর্ম অফ ওয়াটার। Can we say that these all are pure form of water? বলো তো। জি ম্যাম, কারণ এটা তো ম্যাম এভাপোরেটেড ওয়াটারটা যেটা যায় সেটা তো ম্যাম পিওর ফর্মেই থাকে, সেটা আলটিমেটলি এরকম প্রিসিপিটেশনে ফর্ম করে, তো সেই ক্ষেত্রে এটা পিওর, বাট যখন এটা আর্থ সারফেসে এসে পৌঁছায় তখন এটা কন্টামিনেটেড হয়ে কিন্তু যায়। why we are saying that acid rain, তারপরে lead pollution in Dhaka city air is very high in, তাহলে তাহলে কি হবে যদি অ্যাটমসফিয়ারিক এয়ারে যদি তোমার লেড থাকে, অ্যাটমসফিয়ারিক এয়ারে যদি সালফার ডাইঅক্সাইড থাকে, কার্বন ডাইঅক্সাইড থাকে, দেন প্রথম যেই মানে বলা হচ্ছে আমাদের দেশে একরকম, অন্যান্য দেশে আরেক রকম। আমাদের দেশে যেহেতু তোমার কন্টামিনেশন লেভেলটা হাই, ওয়াটার কন্টামিনেশন, ওয়াটার পলিউশন বেশি হাই, তাহলে এবং অ্যাটমসফিয়ারিক পলিউশন বেশি, তাহলে কি হচ্ছে, অ্যাটমসফিয়ারে যে কন্টামিনেন্টগুলো আছে এগুলো যখন বৃষ্টি আকারে, প্রেসিপিটেশন আকারে, সেটা রেইন হোক, স্নো হোক, স্লিট হোক, হেল হোক, যেই আকারে আসবে, প্রথম যেই বৃষ্টিটা হবে, প্রথম 5 সেকেন্ড সেইটা হবে তোমার contaminated, but afterwards it will be the pure form of water. কিন্তু in general these are the 4 pure form of water. Clear? অন্য দেশের আপেল কি সেফ, আমাদের দেশের আপেল সেফ না। বুঝতে পেরেছ তো ডিফারেন্সটা? আমাদের দেশের বৃষ্টির পানিও সেফ না। তুমি প্রথম পশলা বৃষ্টি তুমি ইনটেক করতে পারবে না। সুতরাং এ হচ্ছে বিষয়। এখন আসো, হোয়াট আর দ্য টাইপস অফ ওয়াটার পলিউশন? দেয়ার আর 2 টাইপস অফ ওয়াটার পলিউশন, অর দেয়ার আর 2 সোর্স অফ ওয়াটার পলিউশন, একটা পয়েন্ট সোর্স আর একটা non-point source. Do you know what is called point source and non-point source? What is point source? এই যে এখানে ছবিতে দেখা যাচ্ছে দুইটা জিনিস, দেখো এখান থেকে বলতে পারবে পয়েন্ট সোর্স মানে কি? ম্যাম, পয়েন্ট সোর্স হচ্ছে যেটার পলিউশনের সোর্সটা আইডেন্টিফাইবল, মানে কোথা থেকে আসতেছে সোর্সটা আমরা বুঝতে পারি। আর নন পয়েন্ট সোর্স হচ্ছে এত বেশি ডিসপার্সড হয়ে যায় যে আমরা বুঝতে পারি না এটা কোন জায়গা থেকে পলিউশনটা, অরিজিনটা কি কোথা থেকে আসছে। পিকচারটা ডেসক্রাইব করো তো। ম্যাম, শুরুটা দেখে মনে হচ্ছে একটা অয়েল স্পিল হচ্ছে লঞ্চ থেকে বা শিপ থেকে, তো সেটা বোঝা যাচ্ছে যে এই শিপ থেকে অয়েল স্পিলের কারণে পলিউশনটা হচ্ছে। আর সেকেন্ড ছবিটায় ম্যাম দেখা যাচ্ছে এখানে মাল্টিপল সোর্স থেকে আসলে পলিউশন আসতেছে, একটা সিটির মতো মনে হচ্ছে, আবার ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট একটা দেখা যাচ্ছে এদিকে, মানে মাল্টিপল জায়গা থেকে ও একটা রাইট, রিভারের মধ্যে এগ্রিকালচারাল, আসছে। হ্যাঁ রিভারের জি। মধ্যে এগ্রিকালচারাল সোর্স থেকে আসতেছে, ডোমেস্টিক ওয়েস্ট থেকে আসতেছে, তারপরে ইন্ডাস্ট্রি থেকে আসতেছে। দ্যাট ইজ যেই পয়েন্ট সোর্স হচ্ছে যে সোর্সটা আইডেন্টিফাইবল, দ্যাট ইজ কল্ড পয়েন্ট সোর্স, অ্যান্ড নন আইডেন্টিফাইবল সোর্স ইজ কল্ড নন পয়েন্ট সোর্স। তাহলে আমরা যদি এখন ডিফারেন্সিয়েট করি হোয়াট ইজ পয়েন্ট সোর্স অ্যান্ড নন পয়েন্ট সোর্স, তাহলে পয়েন্ট সোর্স দিস release their effluents at a specific site, and non-point source they release their effluents over a large area. Examples: municipal sewage, industrial effluents, and a non-point হচ্ছে agricultural runoff, city storm water flow, etc. And control, যদি আমরা পয়েন্ট সোর্সের কন্ট্রোল করতে চাই, ক্যান বি ইফেক্টিভলি চেকড বাই ইজি টেকনিক্স, আর নন পয়েন্ট সোর্স ডিফিকাল্ট টু কন্ট্রোল। আচ্ছা, এখন আমরা এই যে এখানে পিকচারে দেখো, আমরা পয়েন্ট সোর্স এবং নন পয়েন্ট সোর্সটা আমরা খুব ইজিলি এখানে ডিফারেন্সিয়েট করতে পারছি। তাইলে এই পয়েন্ট সোর্সকে আবার বলা হয় ডাইরেক্ট, হ্যাঁ, সোর্সেস অফ ওয়াটার পলিউটেন্টস, আর ইনডাইরেক্ট
সোর্স অফ ওয়াটার পলিউটেন্টস। এখন তোমরা এই যে ফিগারগুলা পয়েন্ট সোর্স, নন পয়েন্ট সোর্স, তোমাদের অর্গানাইজড যেটা সেটা পয়েন্ট সোর্স, ডাইরেক্ট যেটা বলো সেটা পয়েন্ট সোর্স, আনঅর্গানাইজড বা নন পয়েন্ট সোর্স, এগুলাকে তোমরা যার যেই ফিগারটা ভালো লাগে সেই ফিগারটা দিবে, বাট মাস্ট গিভ দ্য ফিগার ইন দ্য স্ক্রিপ্ট, অ্যান্সার স্ক্রিপ্ট ডিউরিং ইউর এক্সাম। আচ্ছা, এখন এই যে বেসড অন নেচার অফ পলিউটেন্টস, আমরা পলিউশনকে আবার কয় ভাগে ভাগ করতে পারি? একটা বায়োলজিক্যাল পলিউশন, যেটা প্যাথোজেন্স অ্যান্ড আদার ইনভেসিভ স্পেসিস, আর ফিজিক্যাল পলিউশন যেটা ইজ থার্মাল পলিউশন, তারপরে সিল্টেশন, হ্যাঁ, ডিউ টু ইনক্রিজ ইরোশন যখন হবে তখন সিল্টেশন হবে, অ্যান্ড কেমিক্যাল পলিউশন দ্যাট ইজ চেঞ্জ ইন কেমিক্যাল কম্পোজিশন অ্যান্ড টক্সিসিটি। তাইলে একটা হচ্ছে সোর্সের ভিত্তিতে আমরা ভাগ করলাম, আর একটা হচ্ছে নেচার অফ পলিউটেন্টসের ভিত্তিতে আমরা কি করলাম? ভাগ করলাম ওয়াটার পলিউশনকে। এখন দেখো, হোয়াট আর দ্য কজেস অফ ওয়াটার পলিউশন। অয়েল আসলে অয়েল স্পিল, সেপটিক ট্যাঙ্ক থেকে আসলে ওয়াটার পলিউশন একরকম, তারপর কেমিক্যাল ডাং থেকে আসলে একরকম, ইন্টেন্সিভ ফার্মিং থেকে একরকম, পেস্টিসাইড, ওয়াটার টেবল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, হাউস হোল্ড ওয়েস্ট, ওয়েস্ট ওয়াটার, নিউক্লিয়ার ওয়েস্ট, এটসেট্রা। এখন এই যে ওয়াটার পলিউশন আমরা যদি এক নজরে দেখতে চাই, তাহলে ওর্স ওয়াটার পলিউশন প্রবলেমস হচ্ছে, যেমন ধরো প্যাথোজেন্স ডিউ টু পুয়ার স্যানিটেশন। যদি পুয়ার স্যানিটেশন হয় তাহলে প্যাথোজেন আসবে, সিরিয়াস প্রবলেম ইন developing countries normally, and who estimates 3.5 million die a year from waterborne diseases, mostly children under 2 years old. And nutrient pollution, that is nutrient pollution, for example nitrate, phosphate, fertilizer, আমরা as a macronutrient আমরা এগ্রিকালচারাল ফিল্ডে অনেক বেশি ইউজ করি। যখন নাইট্রেট, ফসফেট, কার্বনের পরিমাণ তোমার ওয়াটারে অনেক বেশি বেড়ে যায়, তখন সেটাকে বলা হয় ইউট্রফিকেশন। ফর এক্সাম্পল, তোমার শরীরে যখন কোলেস্টেরলের পরিমাণ বেড়ে যায় তখন তোমার হার্ট অ্যাটাক হতে পারে, তাই না? এখন তোমার শরীরে যদি হেভি মেটালসের পরিমাণ বেড়ে যায় তাহলে ক্যান্সার হতে পারে। তাইলে এই যে ক্যান্সার, এটা একটা কি রোগের নাম, তাই না? সেরকম পানির যখন নাইট্রেট, ফসফেট, কার্বনের পরিমাণ বেড়ে যাবে তখন ওই অসুস্থতাটাকে বা ওই পলিউশনটাকে বলা হবে ইউট্রফিকেশন। অ্যান্ড কি হবে, সিমটম কি হবে? এই ওয়াটারের পলিউশনের ইউট্রফিকেশন যখন হবে তখন অ্যালগাল ব্লুমস অনেক বেড়ে যাবে, অ্যালজির গ্রোথ বেড়ে যাবে, এবং ওখানে ডিজলভ অক্সিজেন 0 হয়ে যাবে বা অনেক কমে যাবে, লেস দেন 4-এ নেমে যাবে। এবং এই যে অক্সিজেনের ডিপ্লিশন হবে, ডিজলভ অক্সিজেনের পরিমাণ, দেন ওখানে অ্যাকোয়াটিক লাইফ আদার দেন অ্যালগি ওখানে বাস করতে পারবে না। দেন হাই বিওডি ওয়েস্ট, হ্যাঁ, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড যখন বেড়ে যাবে তখনও কিন্তু অক্সিজেন ডিপ্লিশন হবে। টক্সিক মেটালস, হ্যাঁ, সামটাইমস কল্ড হেভি মেটালস, ফর এক্সাম্পল lead, mercury, arsenic আর দ্য worst offenders. টক্সিক অর্গানিক্স, ফর এক্সাম্পল আমরা এগ্রিকালচারাল ফিল্ডে পেস্টিসাইড, পেট্রোলিয়াম বাই প্রোডাক্টস, সলভেন্টস, ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, এগুলা these are the toxic organics will cause water pollution. এখন আদার সোর্সেসের মধ্যে সবই আমি বললাম, হ্যাঁ। এখন আসো অক্সিজেন ডিমান্ডিং ওয়েস্ট। এই যে বিওডি আমরা বললাম, যেই ধরনের ওয়েস্ট আমরা ওয়াটারে যদি ডিসচার্জ করা হয়, এবং ওয়াটারে ডিসচার্জ করলে এই যে এখানে যখন তোমার কি হবে, তোমার অক্সিজেনের লেভেল কমে যাবে, আর বিওডি অর্গানিজমসের অক্সিজেন ডিমান্ড বেড়ে যাবে, তখন তোমার কি হবে, ডিও লেভেল অনেক বেশি পরিমাণে কমে যাবে। এটাকে বলা হচ্ছে, আমরা গত ক্লাসে পড়েছি, হোয়াট ইজ বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড অ্যান্ড হোয়াট ইজ কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। ঠিক আছে, এগুলার পড়তে চাচ্ছি না। এখন আসো, আমরা জানি ওয়াটার স্ট্যাগনেশন কাকে বলে। ওয়াটার স্ট্যাগনেশন হচ্ছে জলাবদ্ধতা, এক কথায়, হ্যাঁ। কখন হয়? যখন ওয়াটার স্টপস ফ্লোয়িং, যদি
ধরো হেভি রেইন হলো, কিন্তু আমাদের ঢাকা শহরে এখন যা হচ্ছে, ওয়াটার স্ট্যাগনেশন হয়ে যাচ্ছে, এবং এটা যদি বেশি দিন দীর্ঘায়িত হয় তাহলে ম্যালেরিয়া এবং ডেঙ্গু, হ্যাঁ, এই ধরনের অসুস্থতাগুলা এবং পানিবাহিত রোগগুলা দেখা যাবে। জন্ডিসও আছে এর মধ্যে। এখন আসো, হোয়াট আর দ্য ইফেক্টস অফ ওয়াটার পলিউশন, এক কথায়। হুম Effects of water pollution: destruction of marine and land ecosystem. Then eutrophication. Eutrophication যদি হয়, effect on food chain. Can you explain it? How eutrophication affects on food chain? বলো। ম্যাম, ইউট্রোফিকেশনের কারণে তো মাছ মরে যায়। তো মাছ যেহেতু আমাদের ফুড সিকিউরিটির একটা পার্ট, একটা ফুড সোর্স, মাছের পরিমাণ কমে গেলে তো আমাদের ফুড সিকিউরিটিতে ইম্প্যাক্ট পড়বে না। ফুড চেইন, ফুড ফুড চেইন। সিকিউরিটি, ফুড চেইন, হ্যাঁ, ফুড চেইনে আমরা যেহেতু মাছে ভাতে বাঙালি, আমাদের ফুড চেইন উইল বি হ্যাম্পার্ড। থ্যাংক ইউ। ইফেক্ট অন হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজেস, ওয়াটার সাইকেল, এটা বুঝতে পারো তোমরা। ইফেক্ট অন গ্রাউন্ড ওয়াটার সিস্টেম অ্যান্ড ইম্প্যাক্ট অন এগ্রিকালচার, এটা বুঝো। গ্রাউন্ড ওয়াটার সিস্টেম কিভাবে, ওয়াটার পলিউশন তো ধরো ওয়াটার পলিউশন হচ্ছে, সারফেস পলিউশন আমরা চোখে দেখছি, হ্যাঁ, এবং আমরা সারফেস ওয়াটার নিয়ে কনসার্ন, এবং আমরা জানি লিচিং, ইনফিল্ট্রেশন, পার্কুলেশন হয়ে দেন গ্রাউন্ড ওয়াটারে যাচ্ছে। তাহলে কিভাবে গ্রাউন্ড ওয়াটার সিস্টেমকে এফেক্ট করছে? এ তো অলরেডি ফিল্টার হয়ে যাচ্ছে, তাই না? লেয়ার বাই লেয়ার আমাদের সয়েলের এ হরাইজন, বি হরাইজন দিয়ে, তারপর সি হরাইজনের মধ্যে যে রক্স অ্যান্ড মিনারেলসের স্পেসে যে ওয়াটার, এটা হচ্ছে গ্রাউন্ড ওয়াটার। তাইলে ওখানে কিভাবে আমরা আবার পলিউটেড ওয়াটারটা পাচ্ছি বলো তো? কিভাবে এত আর্সেনিক? আমরা যা 64 জেলার মধ্যে আমাদের 57 না 58টা জেলা হচ্ছে আর্সেনিক কন্টামিনেটেড, পলিউটেড। কিভাবে দেখি মনে আছে কিনা, কেউ একজন বলো, যে কেউ পারবে? গ্রাউন্ড ওয়াটার তো আমরা নর্মালি কি করি, বাসা বাড়িতে যদি ফিল্টার না থাকে, আমরা তখন কি করি, নিচ থেকে যে পানিটা ডাইরেক্ট তোলা হয় সেই পানিটাও কিন্তু আমরা অনেকে ড্রিঙ্ক করি। হ্যাঁ, যে সরাসরি এটা নিচ থেকে পানিটা উঠছে, সুতরাং আমরা এই পানিটা সেফ মনে করছি। অ্যাকচুয়ালি সেফ হওয়ার কথা, কিন্তু আমাদের দেশে সেফ না। বলো বলো বলো। কোথায় গেল সবাই? না পারলে বলো ম্যাডাম, পারছি না। সবাই মনে করতেছে নওশিন নেওয়ার খালি অ্যান্সার করবে, আর কেউ পারবে না। বাকিরা কোথায়? ম্যাম, নওশিন, পারছো? ম্যাম আপনি ক্লাসে একবার বলেছিলেন ওই যে ফসফরাসের সাথে হচ্ছে আর্সেনিক এক্সচেঞ্জ হয়ে যায়, যার কারণে আর্সেনিকটা হ্যাঁ, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। হ্যাঁ, কারণ আমরা এগ্রিকালচারে প্রচুর পরিমাণে কি করি, টিএসপি, এসএসপি সার ইউজ করি। তাহলে ফসফরাস কেমিস্ট্রি ইজ সিমিলার টু আর্সেনিক কেমিস্ট্রি, অ্যান্ড আর্সেনিক বিয়ারিং মিনারেলস আছে। তাহলে ফসফরাসটা যে কি করে, আর্সেনিককে রিপ্লেস করে, অ্যান্ড ফসফরাস ইজ কল্ড ডাবল ক্রিটিক্যাল এলিমেন্ট। কারণ কারণ কি, ওয়াই ফসফরাস ইজ কল্ড ডাবল ক্রিটিক্যাল এলিমেন্ট, মনে আছে? ম্যাম, ফসফরাস হচ্ছে হাই পিএইচ এবং লো পিএইচ দুই পিএইচেই হচ্ছে ফিক্সড হয়ে যায়, এই কারণে হচ্ছে এটাকে ডাবল ক্রিটিক্যাল এলিমেন্ট বলা হয়। আর আরেকটা পড়েছিলাম হচ্ছে থ্রি ফোল্ড প্রবলেম ফসফরাস, ওখানে ছিল হচ্ছে যে অ্যাভেলেবল ফসফরাসের পরিমাণ কম থাকে এবং ইজিলি ফিক্সড হয়ে যায়। ওকে। আর আরেকটা হচ্ছে আম, আম, আরেকটা মেবি ম্যাম এই যে এটা ছিল যে পিএইচ এর কারণে যে ফিক্সড হয়ে যায়। নো, লিচিং, জি ম্যাম, জি ম্যাম। লিস্ট আউট হয়ে যায়। এখন এই যে লিস্ট আউট হয়ে যায়, লিস্ট আউট হয়ে নিচে গেলেই তো রক্স এন্ড মিনারেলস পাবে, এর আগে কি পাবে? পাবে না তো। তাহলে এই যে লিস্ট আউট হয়ে নিচে গেল, নিচে গিয়ে দেন তোমার সি হরাইজনে বা আর হরাইজনে রক্স এন্ড মিনারেলসের যে আর্সেনিক, সেই আর্সেনিককে রিপ্লেস করে এই ফসফরাসটা কি করে সেখানে বসে যায়, বসে আর্সেনিক রিলিজ করে গ্রাউন্ড ওয়াটারে দিয়ে দেয়। বুঝছো?
এই আর্সেনিক ইজ ডাবল ক্রিটিক্যাল এলিমেন্ট, এটা বলবা যে তার অ্যাভেলেবিলিটি পিএইচ ডিপেন্ডেন্ট আর এটা লিচিং ক্যাপাসিটি, খুব সহজে PO4 লিস্ট আউট হয়ে যায়। বুঝছো? এখন আসো শর্টেজ অফ ওয়াটার ফর ড্রিঙ্কিং অ্যান্ড আদার পারপাসেস। ওয়াটার যদি পলিউশন হয় তাহলে আমরা তো পানির অপর নাম জীবন, আমরা ড্রিঙ্ক করার জন্য আমরা আর পানি পাবো না। তাহলে এই টেবিলটা হচ্ছে তোমার ফর 2 মার্কস। হ্যাঁ, এখন যদি ডেসক্রাইব করতে বলি তাহলে তখন ডেসক্রিপশনে আসবে lower DO may be harmful to animals, for example eutrophication, bioaccumulation, biomagnification. What is the difference between bioaccumulation and biomagnification? Eutrophication এতক্ষণ বললাম, এখন বলো difference between bioaccumulation and biomagnification. নাজমুল, তুমি নাই? জি ম্যাম। আছো? জি ম্যাম। বলো, differentiate করো between biomagnification and bioaccumulation. ম্যাম ওই যে বায়ো মানে কি? বায়ো মানে জীব। এখন জীব অর্গানিক মানে জীবের মধ্যে হচ্ছে যখন ওটা জমা হয় সেটা হচ্ছে বায়ো অ্যাকুমুলেশন। কিভাবে জমা হয় বলো তো? আমার মধ্যে কিভাবে জিনিসপাতি জমা হয়, খাবার দাবার জমা হয় আমার শরীরের ভিতরে? আমি যখন খাই, তাই না? হ্যাঁ, এটা একটা ওয়ে। 3টা ওয়ে নরমালি আমার শরীরের ভিতরে যে কোনো কিছু ঢোকার। একটা হচ্ছে নাক দিয়ে, আরেকটা হচ্ছে মুখ দিয়ে, আরেকটা হচ্ছে কি চামড়ার ভিতর দিয়ে। একটা হচ্ছে ইনজেস্ট, আরেকটা ইনহেল, আরেকটা কি বলো? স্কিনের ভিতর দিয়ে ঢুকলে সেটাকে কি বলবে? ভাগ্যশ্রী আছো না নাই? মাইশা কোথায় তোমরা? সুমাইয়া আছো? সব তো ঘুমায়। আছো না নাই? আমি কিন্তু নাম প্রেজেন্ট করবো একটু পর। ম্যাম আছি ম্যাম, আছি। আছো আছো? জি ম্যাম। হ্যাঁ, কিন্তু সব যে ভুলে গেছো তাহলে কেমনে হবে? আমি তো সেকেন্ড ইয়ারে তোমাদেরকে মাইক্রোবায়োলজি পড়িয়েছি না? জি ম্যাম, পড়িয়েছিলেন। হ্যাঁ, তাহলে বায়োম্যাগনিফিকেশন কাকে বলে? ম্যাগনিফাই মানে কি? ম্যাগনিফাই ম্যাম যখন হচ্ছে গিয়ে মানে একটা সেলের মধ্যে বায়ো অ্যাকুমুলেশন হবে আর সেটা যখন অন্য ফুড চেইনে বা অন্য কেউ ইনজেক্ট করবে তখন পরবর্তী স্টেজে সেটা ম্যাগনিফাই করে জমা হবে। ম্যাগনিফাই মানে কি? বৃদ্ধি, বাড়া। বাড়া। তাহলে আমরা এই যে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে ছোট জিনিসটাকে কি করি? বড় করে দেখি। মাইক্রোস্কোপ দিয়ে, মাইক্রোস্কোপের একটা ইনহেরেন্ট ক্যারেক্টারিস্টিক্স কি? ম্যাগনিফিকেশন পাওয়ার, তাই না? যেটা আমরা খালি চোখে দেখতে পাই না সেটা আমরা কি করি? আমরা বড় করে দেখি। চোখে যেটা দেখতে পাই না সেটা আমরা মাইক্রোস্কোপ দেখি, এবং ওইটা হচ্ছে মাইক্রোস্কোপিক সাইজ। হ্যাঁ, এনিথিং which is microscopic size we can see over the microscope. and biomagnification-টা কি? যে একটা জিনিস কি হলো, বায়োলজিক্যাল যে কোনো লাইফ তার শরীরে অ্যাকুমুলেট করলো, অ্যান্ড দেন এটা আবার এক ফেজ থেকে যখন আরেক ফেজে যাবে দেন ইট উইল ম্যাগনিফাই ইটস কনসেন্ট্রেশন। হ্যাঁ, আমরা ডিডিটির বায়োম্যাগনিফিকেশন পড়েছিলাম 4th ইয়ারে। এত তাড়াতাড়ি ভুলে গেলে কেমন হবে? এগুলো তো গল্পের মতো মাথায় রাখতে হবে, গল্পের মতো চোখের সামনে ভাসতে হবে। হ্যাঁ, তাহলে এই যে বায়োঅ্যাকুমুলেশন, ফিশ বায়োঅ্যাকুমুলেট করলো, দেন আরেকটা ফিশ বায়োম্যাগনিফাই করলো, লার্জ ফিশ বা স্মল ফিশ আবার হিউম্যান বডিতে ম্যাগনিফাই হলো সেই পলুটেন্টটা। তাহলে কি হবে? কি ধরনের অসুস্থতা হবে? মার্কারির বেলায় পড়িয়েছিলাম মিনামেটা ইনসিডেন্ট, মনে আছে? কন্টামিনেটেড বাই মিথাইল মার্কারি কম্পাউন্ড। তারপরে ব্লু বেবি সিনড্রোম, দ্যাট ইজ বিকজ অফ এক্সেস নাইট্রেট ইনটেক, তা অর মিথানোগ্লোবিনিয়া গ্লোবেম অ্যানিমিয়া। হ্যাঁ, যেটা অ্যানিমিয়ার পরিমাণ অ্যানিমিয়া হয়, হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায় ডিউ টু নাইট্রেট। অর ফ্লোরোসিস, টেকিং ইন টু মাচ ফ্লোরাইড।
তাহলে যখন স্ক্রাইব করতে বলা হবে, দেন তোমাকে ইউট্রফিকেশন, বায়োঅ্যাকুমুলেশন, বায়োম্যাগনিফিকেশন, পটাপট চটচট করে বায়োম্যাগনিফিকেশন, ডিডিটির বায়োম্যাগনিফিকেশন দিয়ে দিলে, তারপরে মার্কারির দিয়ে দিলে, ক্যাডমিয়াম আর্সেনিকের দিয়ে দিতে পারলে, and examples of some diseases, in human bodies, then pesticides are harmful to aquatic life. যে পেস্টিসাইডস গুলো আমরা ফিল্ডে দিচ্ছি, সেই পেস্টিসাইডস গুলো যখন তোমার কি হচ্ছে, অ্যাকোয়াটিক লাইফে রান অফ হয়ে যাচ্ছে, দেন অ্যাকোয়াটিক লাইফ উইল ডাই। অ্যান্ড আদার থিংস, ধরো ইন্ডাস্ট্রিতে যে ডাইসগুলো আসতেছে বা ইনঅর্গ্যানিক কম্পাউন্ডসগুলা যেগুলা ওয়াটারে তোমার ডিসপোজ অফ হচ্ছে, ইট উইল চেঞ্জ দ্য কালার অফ ওয়াটার্স অ্যান্ড অ্যাট দ্য সেম টাইমস উইল এফেক্ট হিউম্যান বিংস। And hypoxia কাকে বলে? Hypoxia is a phenomena that occurs in aquatic environment, that is, dissolved oxygen becomes reduced in concentration to a point detrimental to aquatic organisms. That is, DO level will be 0, is called hypoxic level. ঠিক আছে? এখন what are the strategies to bring water pollution under control? আমরা এটা নেক্সট ক্লাসে পড়ব। ঠিক আছে, আমি আবার এখন একটা ফার্স্ট ইয়ারের ক্লাসে বসবো, তো ওদেরকে লিঙ্ক দিতে হবে, অ্যাট দ্য সেম টাইম তোমাদের পার্সেন্টেজটা নিয়ে নেই। একটু অপেক্ষা করো। তুমি কি বাসায় আসছো? আচ্ছা, একটু তাড়াতাড়ি নাম প্রেজেন্ট করো। মাইশা মুশারাত। হ্যালো ম্যাম, ওর মাইক নষ্ট, ও হচ্ছে যে মেসেজ করলো। আচ্ছা, তারপরে হচ্ছে শাকিরা বক্স, শাকিরা। তারপরে হচ্ছে শ্রাবন্তী আক্তার, রোল 13 প্রেজেন্ট ম্যাম। ম্যাম শ্রাবন্তী আক্তার প্রেজেন্ট। শ্রাবন্তী আক্তার কি হয়েছে? ম্যাম প্রেজেন্ট। আচ্ছা, তারপর 15 16 প্রেজেন্ট ম্যাম। 17 প্রেজেন্ট ম্যাম। 18 ইয়েস ম্যাম। 21 Yes, ma'am. 24 বাদ কি ছিল? 33 ম্যাম 22 প্রেজেন্ট। হ্যাঁ 22 প্রেজেন্ট। 22 জেরিনাতিয়া, কোথায় ছিলে তুমি এতদিন? ম্যাম 33 প্রেজেন্ট ম্যাম। বাদ কি নাই? প্রেজেন্ট। বাদ নাই। 24 আচ্ছা, দেখতে পাচ্ছি না। 38 প্রেজেন্ট ম্যাম। 41 প্রেজেন্ট ম্যাম। 42 প্রেজেন্ট ম্যাম। 46 ম্যাম 43 43 আজকে নতুন না আরেকদিন ছিল? আচ্ছা, একদিন ছিলাম ম্যাম। 46 প্রেজেন্ট ম্যাম। তারপর 48 প্রেজেন্ট ম্যাম। 49 নাদিরা আক্তার বিথি। তারপর রাশিদুল ইসলাম। ইয়েস ম্যাম। ম্যাম 50 53 প্রেজেন্ট ম্যাম। 50 কে
মরিয়ম ম্যাম আক্তার আমি জি ম্যাম প্রেজেন্ট তুমি তো গত 2 ক্লাসে 3 ক্লাসের এক ক্লাসেও ছিলে না আচ্ছা তারপরে 56 Present, ma'am. 57 Present, ma'am. 58 5 present. 58 Ma'am 55 present. হ্যাঁ দিয়েছি 58 নাই কেশব আচ্ছা 59 Yes, ma'am. 61 Present, ma'am. 62 Present, ma'am. তারপর 66 67 Present, ma'am. 69 Present, ma'am. Present. 70